আবার আমন্ত্রণ 21শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। দর্শক, আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 818925 ও 91139338 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। বিজনেসকে ধন্যবাদ। আমরা প্রথমেই যদিও হচ্ছে যে এই নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে প্রথমে বাজার পরিস্থিতি নিয়ে আসতে যাচ্ছিলাম, যে আমরা বেশ কিছুদিন ধরে গত কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি যে মোট লেনদেনের 76% শেয়ারের দাম কমে লেনদেন হয়েছে, এবং গতকালকেও কিন্তু 8% প্রধান ইন্ডেক্স যেটা সেটা কমে গিয়েছে, তার আগের দিন 19%-এর মতো। সবকিছু মিলিয়ে আপনি কিভাবে দেখছেন? না, বিষয়টা হচ্ছে যে বাজারে এখন কয়েকটা কর্পোরেট ডিক্লারেশন এসেছে, ওই কর্পোরেট ডিক্লারেশনগুলো ভালো এসেছে, এই জন্য সবাই কনসেন্ট্রেট করতেছে ওই ডিক্লার্ড শেয়ারগুলোর প্রতি। এট দ্য সেম টাইম বাজারে যেহেতু একটু লিকুইডিটি ক্রাইসিস আছে, অ্যাডজাস্টমেন্ট করার জন্য অন্য শেয়ারগুলো বিক্রি করতেছে। এটা হচ্ছে বাজারে যারা বিনিয়োগকারী রিটেল ইনভেস্টর, এদের একটা এক্সপেকটেশন যে যারা কর্পোরেট ডিক্লারেশন অলরেডি দিয়েছে, ভালো দিয়েছে, ওই শেয়ারটা কিনলে হয়তো আমি একটু ভালো রিটার্ন পাবো, সেই জন্য সে যেহেতু ওই শেয়ারটা কিনেছে অন্য শেয়ারগুলো বিক্রি করেছে। দেখা গেল ওই শেয়ারগুলো তখন যদি কিছুটা ক্রেতা সংকট থাকে বা বাজার একটা বুলিশ না থাকে, তখন কিছুটা ইন্ডেক্স অ্যাডজাস্ট হয়। আজকে যেমন ধরেন ডাচ বাংলা একটা কর্পোরেট ডিক্লারেশন দিয়েছে, দীর্ঘদিন পরে একটা বোনাস দিয়েছে, ডাচ বাংলার একটা শেয়ার টার্ন ওভার হয়েছে। এই শেয়ারটা হয়তো যারা সেল করতেছে তারা হয়তো ফার্দার বাই করতেছে না, যারা বাই করতেছে তাদেরকে অন্য শেয়ার সেল করতে হচ্ছে। এই বাজারে যদি একটা ওই ধরনের হয়, যদি একটা কর্পোরেট ডিক্লারেশন আসে। আর একটা বিষয় হচ্ছে যে এখন বাজারে তো আপকামিং কোনো নিউজ নাই, দুইটি ব্যাংকগুলো ছাড়া, সঙ্গত কারণে বাজার কিছুটা ড্রাই আপ আছে। এখন আপনাকে মনে হচ্ছে না যে মৌলভিত্তিক শেয়ারগুলোর কিছুটা হচ্ছে ল্যাকিংস আছে আমাদের বাজারে, এবং আপনার এর সাথে হচ্ছে এই শেয়ারগুলো আসার পেছনে প্রতিবন্ধকতা কি হতে পারে? অ্যাকচুয়ালি আমাদের বাজারে যেটা আছে, আমাদের বাজারটাকে যদি আমরা একটু ক্রিটিক্যালি অ্যানালাইজ করি, ভালো সিকিউরিটির সংখ্যা কিন্তু কম। যারা আসলে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ স্টেট দিয়ে এবং যাদের বিজনেস গ্রোথ কন্টিনিউশন থাকে, ভালো ম্যানেজমেন্ট প্রপার কর্পোরেট গভর্নেন্স যাদের আছে, এই সংখ্যাটা একটু কম। আর ও ছোট ছোট কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসা হয়, এরা স্ট্রাগল করতেছে বাজারে। এই যে ইমব্যালেন্সের কারণে দেখা গেছে যে বাজারে অনেক সময় ছোট শেয়ারগুলা প্লে করে, এবং দীর্ঘদিন যদি ইনভেস্টররা কোনো প্রফিট না পায়, বাজারে শেয়ারের কোনো দাম না বাড়ে, তখন দেখা যাচ্ছে যে যেগুলো ফেয়ার অফ ক্যাপিটাল কম, সাপ্লাই কম, এগুলোর দিকে বাজার ধাবিত হয়। এতে করে বাজারে একটা প্রভূত পরিমাণ ক্ষতি হয়। লাস্ট কাপল অফ ডেজ বা কাপল অফ মান্থস আমরা যেটা দেখেছি যে কিছু কিছু শেয়ার ছিল যেগুলো আসলে অপারেশনে ছিল না, প্রোডাকশন বন্ধ ছিল, এগুলো 3 গুণ 4 গুণ দাম বেড়ে গেছিল। এটা মালিকের সাথে একটা যোগসোগ করে এই ধরনের কিছু কিছু ব্যাপার দেখা গিয়েছে, যে পরবর্তীতে যে আসলে শেয়ার কিন্তু কালের পরিক্রমায় বা সময়ের পরিক্রমায় এই শেয়ারগুলো কিন্তু ধীরে ধীরে আবার কমে আসতেছে। এই যে বাজারে একটা ইমব্যালেন্স পরিস্থিতি, এই ইমব্যালেন্স পরিস্থিতির জন্য শুধুমাত্র বাজার বা বিনিয়োগকারীকে দায়ী করে লাভ নাই, এটা সামগ্রিক একটা চিত্র। এই চিত্রটাকে অ্যাডজাস্টমেন্ট করার দায়িত্ব যেমন সরকারের আছে, রেগুলেটরের আছে, ইনস্টিটিউশন ইনভেস্টরও আছে। এখানে মেজর 3টা পার্টি হচ্ছে, একটা হচ্ছে রিলেটেড পার্টি যেটা আমরা বলি কমার্শিয়াল দৃষ্টিভঙ্গিতে, একটা হচ্ছে সরকার যারা রেগুলেশন করে, সেকেন্ডটা হচ্ছে যারা সরকারেরই বড় বড় ইনস্টিটিউশনগুলো আছে যারা ইনভেস্টমেন্টকে প্যাট্রোনাইজ করার জন্য এস্টাবলিশড হয়েছে। আর আমরা যারা ইনস্টিটিউশন আছি, পরোক্ষভাবে আমাদের একটা দায়িত্ব আছে। এই যে বাজারে প্লে মেকানিজমগুলো হয় বা বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়, এখানে কিন্তু কারো একক রেসপন্সিবিলিটি না। আমরা যখন এই যার রেসপন্সিবিলিটি যেখানে আছে, এটা ডিউলি যদি ডিসচার্জ না করি, তখন বাজারে কিন্তু মিসম্যাচ শুরু হয়ে যায়। আর আমরা আরেকটা ব্যাপার লক্ষ্য করছি যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু আমাদের দেশে আসছে, বিজনেস করছে, কিন্তু ওই তুলনায় হচ্ছে তারা কিন্তু একেবারে আমাদের ক্যাপিটাল মার্কেটে পুরো ইনভলভ না। এর পেছনে কি কারণ থাকতে পারে? এর পেছনে আসলে যদি ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে আমরা দেখি, এটা নিয়ে আমরা অনেক কাজ করেছি, আমরা কথা বলতেছি। একটা কোম্পানি আসলে ইন্ডিয়াতে আসছে, হি ইজ লিস্টেড নাও, ইউনিলিভার। আচ্ছা, আমরা মাল্টিন্যাশনাল কোম্পানি নিয়ে কথা বলবো, তার একটি ফোন নিয়ে আসছি। হ্যালো, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ঢাকা থেকে মোহাম্মদ বলছিলাম। জি জি বলুন। আচ্ছা শোনেন, ওই যে একটু কষ্টের সাথেই বলতে চাই, সেটা হলো যে আপনারা যে প্রতিদিন দেখা যায় মার্কেট শুরু হইলে জি একজন নতুন মেহমান আসে, আলোচনা করে। জি জি, আমার কাছে কষ্ট লাগে যে আর আজকে থেকে আল্লাহর দিকটা আপনারা এই মার্কেট সম্পর্কে, শেয়ার মার্কেট সম্পর্কে কোনো কথা না বললে আমাদের কাছে ভালো লাগবে।
আপনাকে অনেক ধন্যবাদ। উনি ওনার না ঠিক আছে, ওনার থেকে ব্যক্তিগত কথা বলছেন। যে ওপিনিয়ন, এটা অনেক সময় দেখা যাচ্ছে যে এইসব আলোচনায় ওনার কাছে কোনো শেয়ার থাকলে ওটা যদি হতাশা নেগেটিভ থেকে বলে হয়তো এই বা কথাগুলো নেগেটিভ বলছেন। কোনো জিনিস কোনো আলোচক বললে হয়তো প্রাইসে ইম্প্যাক্ট পড়ে, সেটা এই জন্যই আমরা কোনো কোম্পানির নাম কোনো একটা নির্দিষ্ট স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি না, কারণ যিনি এটার হোল্ডার ওনার জন্য এটা ক্ষতিগ্রস্ততা হয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের এই যে অনুষ্ঠান যে আলোচনা, এটা গতানুগতিক আলোচনা তো সবসময় আসলে ইনভেস্টররা নতুন কিছু চায়। আমার মনে হয়েছে গুড টাইম টু অ্যাডজাস্ট ইউর প্রোগ্রাম অ্যাজ ওয়েল টুয়ার্ডস ডেভেলপমেন্ট ইন দ্য নিউ আউটলুকিংস। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে মাল্টি ন্যাশনাল নিয়ে, আসলে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো দেখেন, মাল্টি ন্যাশনাল কোম্পানি শেয়ার যারাই হোল্ড করছে লং টার্মে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত না। এর একমাত্র কারণ হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো একটা নির্দিষ্ট সেগমেন্টে প্রপার বিজনেস করে, ডিও ডিসক্লোজার দেয় এবং তাদের বিজনেসের ম্যাথোলজিটা হচ্ছে খুবই সুন্দর। অল্প ক্যাপিটাল নিয়ে তারা শুরু করে, তারা দেখে তাদের যে প্রোডাক্ট বিক্রি করে এটা যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট মোর দেন এই শেয়ার ইন্টারেস্ট থেকে বেশি হয়, তখন তারা কিন্তু ব্যাংক থেকে বড় করে আস্তে আস্তে আর্ন করে লোনটা পেমেন্ট করে দেয়। আমি দেখেছি ব্যালেন্স শিট অ্যানালাইসিস করে আমার একটা সিমেন্ট আছে লিস্টেড আমাদের দেশে মাল্টিন্যাশনাল, আর 3-4টা বা 2টা সিমেন্ট আছে লিস্টেড, আর কয়েকটা সিমেন্ট আছে নন লিস্টেড। আমি দেখেছি ওদের কিন্তু এফডিআর গ্রো করে, আচ্ছা আর আমাদের দেশের কোম্পানিগুলা লোন বাড়ে। তাহলে এখানে যে ম্যানেজমেন্ট ইফিসিয়েন্সি বা ডিসক্লোজারের প্রবলেম, এটা কিন্তু ইজিলি বোঝা যায়। তো এই জন্যই মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার যারা হোল্ড করছে বা লং টার্মে হোল্ড করে, তারা একটা সময় এই লসগুলা ইনকার করে না, তারা প্রফিট করে। তো একটা বিষয় হচ্ছে, আর মাল্টিন্যাশনাল কোম্পানির সংখ্যা হচ্ছে আমাদের দেশে সীমিত। এই সীমিত সংখ্যাকে কীভাবে এনহ্যান্স করা যায়, সেই জন্যই আমরা সরকারের কাছে নিবেদন করেছি যারা 10 বছর ব্যাপী বাংলাদেশে ব্যবসা করতেছে অন্তত তারা তাদেরকে একটা ম্যান্ডেটরি রেগুলেশন লিস্টিংয়ে নিয়ে আসা হোক এবং তাদেরকে 1-2 বছর হয়তো কামে আফটার লিস্টিং 2 ইয়ার্স একটা ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া হোক। কারণ ইউনিলিভার কিন্তু বাংলাদেশে লিস্টেড না, কিন্তু তারা ইন্ডিয়াতে লিস্টেড। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে লিস্টেড না, ইন্ডিয়াতে লিস্টেড। এই যে ধরুন বড় বড় ব্যবসাগুলা, এগুলো আমার দেশের লোকজন থেকে ওরা রোজগার করে নিচ্ছে। তো এখানে যদি শেয়ারটা বাজারে থেকে আমাদের দেশের লোকজন, আমরা তো এটা ডিভিডেন্ড পেতে পারি, আমাদের এখানে আমরা স্টেক হোল্ডার হতে পারি। সেই জন্যই আমরা সরকারের কাছে নিবেদন করেছি যে যাদের 10 বছর হয়ে গেছে অ্যাটলিস্ট তারা যেন লিস্টিং করে। এবং এর জন্য হচ্ছে কোনো আইন করা উচিত বলে হ্যাঁ, এই জন্য আমরা একটা নির্দেশনা চেয়েছি, এটা এই বাজেটেই আমরা চেয়েছি অর্থমন্ত্রী মহোদয়ের সাথে। সময় হচ্ছে একটি বিরতি নেওয়ার, বিরতির পরে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সঙ্গে। আমরা আবারও ফিরছি তার সঙ্গে আলোচনায়। আমরা বিরতির আগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এখন আমি অন্য একটি প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম যে শিল্প বিনিয়োগে আমাদের পুঁজিবাজারের ভূমিকা কি হতে পারে বলে মনে করছেন? আসলে শিল্প বিনিয়োগে আমরা যেটা দেখেছি, শিল্প তো বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট থেকে একটা অংশ ক্যাপিটাল প্রকিউর করতেছে, আর একটা অংশ দেখা যাচ্ছে যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ভেঞ্চার যেগুলা, এরা হয়তো প্রভূত পরিমাণ এখান থেকে ক্যাপিটাল প্রকিউর করে না। এই যারা স্টাবলিশ কোম্পানি, এখানে যে বিষয়টা হওয়া উচিত যে পুঁজিবাজার থেকে তাদের লং টার্ম যে ফাইন্যান্স, মেশিনারি, প্ল্যান্ট, সেগুলোর ফাইন্যান্সটা কিন্তু পুঁজিবাজার থেকে সংগ্রহ করা উচিত। আমাদের নীতিগত দুর্বলতার কারণে এখানে কিছু সমস্যা আছে। আমাদের যে নীতি, স্টাবলিশ যে নীতি আছে, যে একটা কোম্পানি, গ্রিনফিল্ড কোম্পানি বাংলাদেশে শুধুমাত্র একটা লিস্টেড হয়েছে, সেটা লাফাজ। কোনো গ্রিনফিল্ড কোম্পানিকে আমরা বাজারে দিচ্ছি না, বাজারে আসতেছে না, হয়তো বিধান আছে কিন্তু কেউ আসতেছে না। 1 নাম্বার 2, আমরা যে অংশটা দেখেছি যে আমাদের যে বিষয়গুলো আছে, যে বড় বড় যারা আমাদের বিজনেস কনগ্লোমারেট যারা বাংলাদেশে ক্রিয়েট হয়েছে, এরা পুঁজিবাজারে আসতে চায় না। আইনের পরিপালন, আইনগত বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা, এজিএম এর ঝামেলা, আর তাদের আরেকটা বড় সুবিধা হচ্ছে ইজি অ্যাক্সেস পাচ্ছে ব্যাংকগুলোতে, তারা ল্যান্ডিং নিতে পারছে। আমি একটি ফোন নিয়ে এসেছি, এই বিষয় নিয়ে আলোচনা করব পরে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আচ্ছা, আমি ওই আলী সাহেবের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি জি। কোন মার্কেটে কোন কোম্পানির শেয়ার যদি দাম বাড়ে বা কমে, এতে কি কোম্পানির সংশ্লিষ্ট কোম্পানির কি কোনো লাভ বা ক্ষতি আছে? আর আরেকটা প্রশ্ন হলো, কোন কোম্পানির আয় বিবেচনা নিতে ওই কোম্পানির লোনকে কতটুকু প্রাধান্য দেওয়া উচিত?
আপনাকে অনেক ধন্যবাদ। উনি খুব একটা চমৎকার প্রশ্ন করেছেন। কোনো কোম্পানির শেয়ার যদি দাম বাড়ে সেখানে কোম্পানির ব্যক্তিগত মানে ওই কোম্পানির কোনো বেনিফিট নেই। বেনিফিট আছে যারা স্পন্সর বা কমলে স্পন্সর এবং যারা শেয়ার হোল্ডার। এখন যদি দাম বাড়ে বা কোনো কারণে কোম্পানির এই দাম বাড়লে স্পন্সরের যে এখানে শেয়ার আছে তার ভ্যালুটা বেড়ে যায়। সে ধরেন একটা কোম্পানির শেয়ারের দাম হচ্ছে 100 টাকা, যদি এটা 150 টাকা হয় তাহলে স্পন্সরদের যে অ্যাসেট ছিল এটা ডাবল হয়ে যাচ্ছে, কোনো শেয়ার হোল্ডারের যে অ্যাসেট ছিল সে ডাবল হয়ে যাচ্ছে। তো এইখানে স্পন্সর যারা বা শেয়ার হোল্ডার যারা তারা বেনিফিটেড কোম্পানির দাম বাড়লে। কোম্পানির মূল ইনকামে মূল ইয়েতে কোনো কিছুই প্রভাব নেই। আরেকটা বিষয় হচ্ছে লোন, আয়ের বিবেচনা, লোনের এখানে কোনো ডাইরেক্ট রিলেশন না, এখানে একটা বিষয় ইনডাইরেক্ট রিলেশন আছে। একটা কোম্পানি যদি লোন না থাকে তাহলে তার ইন্টারেস্ট কস্টিং হয় না, ইনকাম বাড়ে। আর যদি লোন বেশি হয় এবং তখন তার ইনকামটার মধ্যে একটু রিস্ক থেকে যায়। কেন রিস্ক থেকে যায়? বাংলাদেশের যে ইন্টারেস্ট রেট রিস্ক, বাংলাদেশে ইন্টারেস্ট রেট অলওয়েজ হচ্ছে বেরি করে। আজকে ধরেন ইন্টারেস্ট রেট হচ্ছে 10, কোনো কারণে যদি 12 করে ওই কোম্পানির ইনকাম কিন্তু ওইভাবে 2% 3% বাড়ে না। কিন্তু ইন্টারেস্ট রেট অলওয়েজে ফ্লাকচুয়েশন, এটাকে ইন্টারেস্ট রেট রিস্ক বলে। সুতরাং বিনিয়োগ সিলেকশন করার সময় আপনি যদি দেখবেন যে কোম্পানির লোনটা কম থাকে, মানে একদম নীল নির্ভর কোম্পানিও ভালো কোম্পানি না। কিছু লোন থাকলে একটা সুবিধা আছে, যদি ধরেন এই কোম্পানি ব্যবসা করে 15% আর্ন করতে পারে, 12% যদি ইন্টারেস্ট কস্টে যায়, 3% কিন্তু শেয়ার হোল্ডারদেরই যোগ হয়। তো সেসব কারণে এটাকে বলে পজিটিভ ফাইন্যান্সিয়াল লিভারেজ। এখানে লিভারেজ ইম্প্যাক্টও আছে। কিন্তু লোনের সাইজ যদি আবার অনেক হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে কি যে ইন্টারেস্ট রেট রিস্কের কারণে অনেক সময় শেয়ার হোল্ডাররা দাম ইনকামটা বাড়ে না, শেয়ার হোল্ডার ক্ষতিগ্রস্ত হয়। ওনার এই চমৎকার প্রশ্নের জন্য ধন্যবাদ। তো আমি যে অংশটা বলতেছিলাম মাল্টি ন্যাশনাল কোম্পানি বাংলাদেশে আসলে, যেমন জিপি যখন বাংলাদেশে লিস্টেড হয়েছিল, দেয়ার ইজ এ লট অফ অপরচুনিটি ক্রিয়েটেড। অনেক ইনভেস্টর এসেছে, একদিনে 700 ইন্ডেক্স বেড়েছে এবং জিপি শেয়ার যারা হোল্ড করেছে ধরেন এই শেয়ার 70 টাকা থেকে 120 টাকা, আজকের দিনে কিন্তু 400 টাকা, সে প্রতি বছরে 250%, এখন 250% ডিভিডেন্ড দেয়। তো এইসব কোম্পানি আসলে হয় কি, যারা এখানে বিনিয়োগটা রাখে, যারা ধরেন রিটায়ার্ড পার্সেন্ট বা পার্সেন, এদের অসুবিধা হয় না। আপনার আরেকটা প্রশ্ন ছিল শিল্প বিনিয়োগে শেয়ার বাজার আসলে যথেষ্ট ভূমিকা পালন করতেছে না। এটা সার্বিক অর্থেই সত্য, কারণ আমরা আমাদের দেশে যে অবকাঠামো উন্নয়নগুলো হচ্ছে এটার জন্য হচ্ছে আমরা শেয়ার বাজার থেকে কেন ঋণ নিচ্ছি? এটা মূল বিষয়টা হচ্ছে আমাদের শেয়ার বাজারের যে স্ট্রাকচার সেটা আসলে সেভাবে গড়ে ওঠে নেই। আর একটা বিষয় হচ্ছে যে এখানে হয়তো ডিমিউচুয়ালাইজেশন হয়েছে, চায়নাকে ইনকর্পোরেট করা হয়েছে, কিন্তু আমাদের নীতি এবং পলিসিতে যথেষ্ট দুর্বলতা আছে। কারণ আমাদের বন্ড মার্কেট নাই। উন্নত বিশ্বে দেখা যাবে যে সিটি কর্পোরেশন বন্ড আছে, সিটি কর্পোরেশন শেয়ার বাজার থেকে বন্ড ইস্যু করে টাকা ডেভেলপ করতেছে। এখন যদি সিটি কর্পোরেশন 10% ইল্ডে বন্ড ছাড়ে তাহলে লোকজন তো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবে না, সিটি কর্পোরেশনের বন্ড কিনবে। কারণ কেন কিনবে? সিটি কর্পোরেশন ইজ সিকিউর, সে টাকা দিতে পারবে, সে কিন্তু ট্যাক্স আর্ন করে রাস্তাঘাট করে ওখান থেকে টাকা দিতে পারবে। একটি ফোন নিয়ে এসেছি, ফোনের পরে আমরা আবার আলোচনা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, মাননীয় অতিথির কাছে আমার প্রশ্ন। জি বলুন। এই পুঁজিবাজার 2010 থেকে যে অসুস্থ, আমি গত প্রোগ্রামে বলছিলাম, এত লং টাইম ক্যাপিটাল মার্কেট অসুস্থ রাখা বা খারাপ রাখা কোনো দেশ চলতে পারে না। বিশ্বের কোনো দেশে অনেক ইতিহাস আছে, সাউথ কোরিয়া, বোম্বে, জাপান, সুনামি হইলো সর্বশক্তি নিয়োগ ক্যাপিটাল মার্কেটে। এখন যারা ডিজিটাল হয়েছে, যারা কোন কোন কোম্পানিগুলো দুর্নীতি করতেছে, মানে গেমলিং করতেছে, বিবিএস কেবল বলেন, অনেক কোম্পানি উদাহরণ আছে, সিএনএ টেক্সটাইল, ফ্যামিলি ট্যাক্স, এগুলা যে নাম সর্বস্ব এসএসসি যে অনুমোদন দিতে আছে, আমি মনে করি এই অতিথি জায়গাতে তীব্র প্রতিবাদ করা উচিত এই দেশের সাথে, জনগণের সাথে, যে বুক বিল্ডিং এ অনেক অনিয়ম হইতেছে, কারসাজি করে বাইডেল করে টাকা নিয়ে যাচ্ছে। তো আমি এই অতিথির কাছে এবং এই 21 টিভি শেয়ার বাজার নিয়ে অনেক কাজ করতেছে, আমি 21 টিভিকে ধন্যবাদ জানাই। আপনাকে অনেক ধন্যবাদ। ওনার প্রশ্নটা হচ্ছে খুবই প্রশ্ন, বাস্তবতা নিরিখে উনি কিছু কথা বলেছেন। কিন্তু আমরা আমাদের প্রতিটা প্রোগ্রামেই কিন্তু আমরা মানে ইনভেস্টরদেরও অ্যাওয়ারনেস এর ব্যাপারে হচ্ছে আমরা বলি। না, বিষয়টা হচ্ছে এখানে ধরেন অ্যাওয়ারনেস একটা বিষয় থাকে, অ্যাওয়ারনেসের সাথে সাথে একটা জিনিস যদি আপনাকে করতে হয়, আপনি জানেন
যে আপনার এই এই জিনিসগুলা সিগারেটের গায়ে কিন্তু লেখা থাকে যে সিগারেট খাইলে আপনার ক্যান্সার হবে, এ হবে সে হবে, এটা হচ্ছে অ্যাওয়ারনেস ইস্যু। আবার যদি দেখেন ডিউটি ডাম্পিং করে, আবার আমি অনেক জায়গায় দেখেছি যে সিগারেটটাকে প্রকাশ্যে খাইতে পারবে না, এটা বন্ধ করে অনেকগুলো স্টেপ কিন্তু আছে। খালি অ্যাওয়ারনেস দিয়ে যে পুঁজিবাজার ডেভেলপ করতে পারবে এটা কিন্তু আমরা বিশ্বাস করি না, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কারণ আমাদের দেশের ইনভেস্টরদের যে হায়ারার্কি বা আমাদের যে জাতিগত এডুকেশনের যে হায়ারার্কি এটা খুব বেশি না। শেয়ার বাজার হচ্ছে সাচ এ মার্কেট, ইটস এ পারফেক্ট কম্পিটিশন মার্কেট। এখানে অনেক টেকনিক্যাল জিনিসের দরকার আছে, পড়াশোনার দরকার আছে এবং একটা অ্যারিস্টোক্রেটিরও ব্যাপার আছে। এখন আমাদের দেশে আমরা কি করেছি, বাজারটা যখন একটু বুম হয়েছে, যেটা হয়েছিল 1903 সালে ক্যালকাটা ওই নিম গাছের তলা শেয়ার বাজারে যখন একটু বুম হয়েছে, আমরা আমাদের সব রিটেল ইনভেস্টর অতি লাভের আশা এখানে এসে গেছে, ওনারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা অ্যাওয়ারনেস দিয়ে আপনি বন্ধ করতে পারবেন না, এখানে আপনাকে নীতি, পলিসি এবং কন্ট্রোল মেকানিজম নিয়ে আসতে হবে। সেই জায়গাগুলোকে গভর্নমেন্টকে কাজ করতে হবে, আমরা যারা আছি, আমরা যারা ইনস্টিটিউশন আছি, আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি সেই কথাটাই বলতে যাচ্ছিলাম যে দর্শকের প্রশ্নের প্রসঙ্গে জানতে যাচ্ছিলাম যে আপনার কি মনে হচ্ছে না একজন ইনভেস্টর হিসেবে হচ্ছে তারও কিছু ভূমিকা আছে? অবশ্যই আছে, সেই অংশটা আমি কিন্তু বলতেছি যে ওনাদের ভূমিকা আছে, ওনাকে আরো সচেতন হতে হবে। কারণ উনি যদি ঘর থেকে বের হয় 20 টাকা রিক্সা ভাড়ার জন্য কিন্তু উনি যথেষ্ট দরাদরি করে যে ভাই আমি সামনে যাবো, তো 100 টাকা না 80 টাকা নাও। শেয়ার বাজারে এসে উনি কখনো চিন্তা করে না যে শেয়ারটা লো প্রাইস একটা শেয়ার কিনি। ওনারা অলমোস্ট ক্ষেত্রে আমি দেখেছি যে ব্যালেন্স শিট অ্যানালাইসিস করে না বা কোনো অ্যানালিস্টের সাথে আলাপ না করে যে শেয়ারটা বাড়তেছে একজনের টেলিফোনে বলতেছে বা এটা বাড়বে, এটা কিন্তু একদিনে 40, 50, 500, 400 এরকম দাম বললেও আমরা কিনতেছি ভবিষ্যৎ মুনাফার আশায়। এই যে এইখানে কিন্তু আমাদের কিছু অজ্ঞতা কাজ করে, এই জায়গাগুলোকে যেমন এডুকেশন দিয়ে ডেভেলপ করতে হবে। আবার একটা বিষয় হচ্ছে যারা এইসব নিউজ সার্কুলেট করে এবং কোম্পানিগুলো যে ধরনের জাগলারি করে বা ব্যালেন্স শিট ইঞ্জিনিয়ারিং করে, সেটাকে বন্ধ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যখন এইসব দৃষ্টান্তমূলক শাস্তি আসবে তখন দেখা যাবে যে ওদের এগুলো কমবে, সাথে সাথে জিনিস ইনভেস্টমেন্ট করবেন, ওনার মধ্যেও একটা সচেতনতা আসবে। দুই জিনিস যদি আপনি একসাথে কম্বিনেশন না করতে পারেন, আসলে আপনি ট্রু কর্পোরেট গভর্নেন্স এবং প্রপার পুঁজিবাজারের যে ফ্লেভার এটা আপনি পাবেন না। আরো একজন দর্শক আছেন লাইনে, আমি ফোনটি নিয়ে এসেছি। হ্যালো হ্যালো, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নরসিংদী থেকে বলছিলাম। জি বলুন। আচ্ছা আপু, আমি একটা জিনিস জানতে চাই যে আমি আজ থেকে প্রায় 2000 গেল, আজকে প্রায় 3 বছর পার হইল আলিফ যে ইন্ডাস্ট্রিটার যেটা কেন্দ্রিক আমার ছিল আগে। এখন এই মালটা কেনার পরে আমার 28 টাকা 30 টাকা মালটা ধরাই দিয়া আজকে 3 বছর হয়েছে। আমরা লাখ লাখ টাকা পুঁজি ইনভেস্ট করে আগে 90 আমরা বহু বাড়ি ঘর হারাইছি, টাকা পয়সা নষ্ট করছি। এখন এই টেক্সটাইল গুলি যে এরকম করতে, কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না। আমি শুনতেছি আপনি, ঠিক আছে বন্ধ করেন, ঠিক আছে। এই টেক্সটাইল ইনভেস্ট করে কি আমাদের কি অন্যায় যে আমরা সাধারণ বিনিয়োগ করি? আপনাদের আশা করি তো ঢাকা থেকে বেশি খারাপ হচ্ছে আমাদের সাথে। আমরা এখন এই চিন্তা আমরা কোটি কোটি টাকা দিয়ে আমরা ক্যান্সার রোগে ভুগতেছি। এখনো টেক্সটাইল প্রতি মুহূর্তে ঘটতেছে, প্রতি মুহূর্তে। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে উনি যে একটা পার্টিকুলার স্ক্রিপ্টের নাম বলেছে, আই এম নট ইন্টারেস্টেড টু ডিসকাস অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট। আসলে আমি যে অংশটা বলতে চাই, যে অংশটা আমার ওই বিনিয়োগকারী ভাইয়ের প্রতি আমার নিবেদন বা যারা আরো আছে, আসলে বাংলাদেশে স্টক মার্কেটে যদি আমরা দেখি অনেকগুলা সেক্টর বা সেগমেন্ট আছে। এই সেগমেন্টে দেখা গেছে টেক্সটাইল একটা সেক্টর। ওই সেক্টরে আমরা যদি দেখি যে টেক্সটাইলকে সরকার যথেষ্ট প্রণোদনা দিয়েছে, যে আপনি ট্যাক্স কমিয়ে দিয়েছে, এক্সপোর্টের ইনসেন্টিভ দেয় এবং এখানে যথেষ্ট বাজারেরও মার্কেট আছে। উনি যে জায়গায় বসবাস করেন নরসিংদী, ওইটা পুরাটাই হলো টেক্সটাইল পল্লী, বলা যেতে পারে ছোট 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 টেক্সটাইল পল্লী। তো দেখা যাচ্ছে যে এই যে একটা বৃহদাকারের টেক্সটাইল, এটার এফিসিয়েন্সি কি উনি যখন বিনিয়োগ করতেছে, আসলে ওর ক্যাপিটাল রাইট দিয়েছে, ক্যাপিটাল সাইজ কত বড় হচ্ছে, সে তার জন্য কি ডিভিডেন্ড পরবর্তী দিতে পারবে। যদি একটা ভালো ডিভিডেন্ড না দিতে পারে, সে রাইট দিয়ে একটা এক্সপানশন হয়ে গেছে, তাহলে তার জন্য আর কি মেসেজ আছে? এই কোম্পানি তো দুইটা কারণে আমাদের দেশে বাড়ে, একটা হচ্ছে ডিভিডেন্ড ভালো দিলে, পরবর্তীতে কোনো এক্সপানশন হয়ে আরো আর্নিং বাড়াইতে পারলে, এইগুলোর কারণে, বা কোনো বিদেশি মাল্টিন্যাশনাল সাথে যদি কখনো ইনকর্পোরেট হয়। এই দুই তিনটে ইস্যু হচ্ছে আমাদের শেয়ার বাজারের এখন যেটা দেখা যাচ্ছে, এই ইস্যুগুলো যখন ইনকর্পোরেট হয়ে যায় তখন একটা শেয়ারের দাম বাড়ে। আর অন্য ইস্যুগুলোকে আসলে এত প্রাধান্য দেওয়া হয় না। এটা 2010 সালে হয়তো দেখা গেছে যে কোম্পানির
অ্যাসেট ভ্যালুয়েশন করবে এই নিউজে 200 টাকা বেড়ে গেছে। এখন কিন্তু বিনিয়োগকারীরাও কিছু স্মার্ট, আর যারা এগুলো করতো তারা এখন দুর্বল হয়ে গেছে। তো এখন একটা টেক্সটাইল, এটা আসলে ওনার দেখা উচিত ছিল পেড আপ ক্যাপিটাল কত যাচ্ছে, এটা কত লাস্ট 4 ইয়ার্সে প্রফিট করেছে, এই টাকাটা বিনিয়োগ করলে কি প্রফিট করতে পারবে, কি ডিভিডেন্ড দিতে পারবে, ব্যাকগ্রাউন্ডটা অন্তত বোঝা উচিত ছিল। এবং যদি ডিভিডেন্ডে ভালো না দিতে পারে তাহলে এটা কিন্তু 30 টাকা সাস্টেইন করবে। একটা শেয়ার যদি 30 টাকায় কিনে, অ্যাট দ্য সেম টাইম উনি যদি ব্যাংকের একটা শেয়ার 30 টাকায় কিনেন, এটা কিন্তু 20% ক্যাশ ডিভিডেন্ড দেয়। আমি দেখেছি টেক্সটাইল খুব কমেই 20-25% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু ওদের দাম কিন্তু অনেকগুলো 30-35 এবং আছে। তো এইখানে কিন্তু কিছু গ্যাপ আছে। এবং যেহেতু ডিভিডেন্ড ওদের দেওয়ার বিভিন্ন মেকানিজম আছে, ওদের যে ব্যবসাটা করে টেক্সটাইলে রিস্কও আছে, অর্ডার ক্যান্সেল হয়ে যায়, বিভিন্ন ধরনের ডাইং সেটিং হয়, প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে ওদের কিন্তু রিস্কও আছে। তো সুতরাং এদের প্রাইসটা যদি কেউ আর্টিফিশিয়ালি বাড়ায়, সেখানে যায় যদি কিনে এবং উনি যদি ওই সময় বিক্রি করতে না পারেন, উনি শিওরলি হি উইল মেক লস। হ্যাঁ, তো এই অংশগুলো আসলে এই যে এইখানে হচ্ছে বিনিয়োগকারীদের সচেতনতা, এখানে হচ্ছে সচেতনতার ব্যাপার। উনি একজন সাধারণ বিনিয়োগকারী, উনি যদি স্পেকুলেশনে ঢুকে যায় তাহলে তো উনি সেভ হতে পারবেন না। এবং যারা ওনাকে প্রভোগ করেছে, বা উনি নিশ্চয়ই নিজের চেষ্টায় এসব শেয়ার কিনে নেয়, প্রভোগ করেছে এটা 40-50 টাকা যাবে, তো যারা প্রভোগ করেছে ওনাকে কিন্তু এই শেয়ার ছিল 16 টাকা, ওই সময় কিন্তু প্রভোগ করেনি। তারপর রাইট দেওয়া হয়েছে, রাইটের পরে এটা 28 টাকা, রাইট দেওয়ার আগে 28 টাকা গেছে, আবার এটা পরে গেছে। তো এই যে প্রভোগের কারণে ওনাদের নিজের টাকাটা হার্ড মানি এখানে ইনভেস্ট করে, সেটা আসলে অনেক ক্ষেত্রে লস হয়ে যায়। এইসব বিনিয়োগকারীদের জন্য আমাদের সিম্পেথি আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের অ্যাডভাইস আছে আরও সচেতন হওয়ার জন্য এবং সেক্টরাল অ্যানালাইসিসগুলো বুঝে বিনিয়োগ করার জন্য। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সব শেষে হচ্ছে একটু ভিন্ন টাইপের একটি প্রশ্ন জানতে চাচ্ছিলাম, যে একটু নারী নেতৃত্ব নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম। রিং দ্য বেল জেন্ডার ইকুইটি একটি সেমিনারে একটা ব্যাপার উঠে আসছে যে 73% নারী নেতৃত্ব যেখানে আছে পুঁজিবাজারে, সেখানে মুনাফাটা একটু বেশি হচ্ছে। প্রায় 17% কোম্পানিতে নারীদের নেতৃত্ব আছে পরিচালনা পর্ষদে। এই বিষয়টাকে হচ্ছে আপনি মানে কিভাবে দেখছেন, একটু ছোট করে বলতে। আসলে নারী নেতৃত্ব বা আজকের দিনে যদি আপনি দেখেন, নারীদের প্রভূত পরিমাণ ভূমিকা আছে ইন অল সেক্টর, এবং এডুকেশনও দেখবেন যে নারীরা ভালো করতেছে। এখানে দুইটা বিষয় আছে। আর নারীকে যদি আমরা নারী হিসেবে দেখি না, আমরা দেখি একটা ইনইকুয়াল জেন্ডার, ওনাদের কনসেন্ট্রেশনটা ভালো থাকে, ওনারা ব্যবসা সিনসিয়ারিটি ভালো, আর ওনারা আসলে নারীদের আরেকটা বিষয় আছে যেখানে নারীরা ইনভলভ আছে, এখানে টিমিং লিডিং হয় না, মানে ফ্রড প্রচারিটা খুব বেশি হয় না, এটা হলো অ্যাপ্রিসিয়েশনেবল কথা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। দর্শক, এবার নিচ্ছি আরও একটি বিরতি। বেলা 1:30টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসে, আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।